আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 24 শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এআরএসএস একাডেমিতে আমরা এখন নিয়মিত সাজেশনমূলক ভিডিও আপলোড করতেছি। তোমাদের বিভিন্ন বিষয়ের প্রায় প্রত্যেকটি বিষয়েরই সাজেশন ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে। তবুও আমি চেষ্টা করতেছি এই সাজেশনগুলোকে আরো একটু সুন্দর করে উপস্থাপন করার, অর্থাৎ এই যে টপিক ভিত্তিক, অনেক স্টুডেন্ট আমাকে কমেন্টস করো যে ভাই আসলে টপিক ভিত্তিক মধ্যে কোন কোন টপিক থেকে প্রশ্ন হতে পারে, এরকম টপিক ভিত্তিক সাজেশন দেন। আমি তাদের রিকোয়েস্টে আজকে আসলে টপিক ভিত্তিক সাজেশন দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ ইতোমধ্যেই রসায়নের একটি টপিক ভিত্তিক সাজেশন আপলোড করা আছে। যদি তোমরা সেটা না দেখে থাকো অবশ্যই সেটা আগে দেখে নিবে। এরপর এই যে টপিক ভিত্তিক সাজেশন দুইটা তোমরা দেখবে। দেখো বন্ধুরা, আমি গত পর্বে 1 থেকে 6 নম্বর অধ্যায় রেখেছি, আর আজকের পর্বে আমি 7 থেকে 12 নম্বর অধ্যায় পর্যন্ত আলোচনা করব। তো আমি এই আমার সাজেশনের মধ্যে, টপিক ভিত্তিক সাজেশনের মধ্যে আমি যেই টপিকগুলো রেখেছি সেই টপিকগুলো আসলে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো এই টপিকগুলো থেকে সাধারণত গ এবং ঘ নাম্বার প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব বেশি। গ ও ঘ এর জন্য, শুধু যে গ এ ঘ এর জন্য তা কিন্তু না, এটা থেকেও ক খ অর্থাৎ তারপরে তোমাদের হচ্ছে এমসিকিউ এগুলোও কিন্তু হতে পারে। তো অবশ্যই আমি যে টপিকগুলোর কথা বলবো সম্পূর্ণ দেখবে এবং মনোযোগ দিয়ে দেখবে, আর অবশ্যই ভিডিওটি না টেনে দেখবে, কারণ আমি এখানে বলে দেব কোন টপিক থেকে কি কিভাবে প্রশ্ন হতে পারে। শুধু টপিক পড়লেই হবে না, ওই টপিক থেকে প্রশ্নটা আসলে কিভাবে হতে পারে সেটাও আমি এখানে বলে দেব। সুতরাং অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। আর একটা রিকোয়েস্ট না করলেই নয়, তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো ভাইয়া, তোমরা যদি আমার এই সাজেশনটিকে ফলো করতে পারো, অর্থাৎ আমি যে টপিকগুলোর কথা এখানে বলবো সেই টপিকগুলো যদি তোমরা বুঝে বুঝে পড়তে পারো, সেই টপিকগুলোর উপরে সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারো, তাহলে আমার বিশ্বাস তোমরা অবশ্যই রসায়নে 90+ নম্বর অনায়াসেই পাবে, 90+ নম্বর অনায়াসেই পাবে। তাহলে আমি আর কথা না বাড়িয়ে আমাদের আলোচনায় চলে যাই। দেখো, আমি এখানে রেখেছি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে রেডক্স বিক্রিয়া। ভাইয়া, রেডক্স বিক্রিয়া থেকে 100% একটি সৃজনশীল প্রশ্ন হবে। 100% এখান থেকে হয় শুধু গ আসতে পারে, অথবা শুধু ঘ আসতে পারে, অথবা সম্পূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন হতে পারে। এই রেডক্স বিক্রিয়া মানে কি মনে রাখবে, এই রেডক্স বিক্রিয়ার ভিতরে কয়েকটা টপিক আছে। বিশেষ করে রেডক্স বিক্রিয়া মানে তো জারণ বিজারণ বিক্রিয়া। এখানে জারণ বিজারণ বিক্রিয়া, তারপর কে কাকে জারিত করতেছে, কে কাকে বিজারিত করতেছে, এরপর জারণ বিজারণ বিক্রিয়া একটি যুগপৎ ক্রিয়া। এরপরে খ নম্বরের জন্য তোমাদের চলে আসতে পারে জারণ মান নির্ণয়। তাহলে আমরা কি কি পেলাম? জারণ মান নির্ণয় হতে পারে, জারণ বিজারণ বিক্রিয়া থেকে আসতে পারে, কে কাকে জারিত করে কে কাকে বিজারিত করে এরকম প্রশ্ন আসতে পারে। আবার হচ্ছে কি জারণ বিজারণ একটি যুগপৎ ক্রিয়া। ভাইয়া, এগুলো নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয় পড়তে গিয়ে, তাহলে অবশ্যই আগে আমার ক্লাসগুলো দেখে আসবে। এই জারণ বিজারণ বিক্রিয়ার উপরে আমার সম্পূর্ণ ক্লাস আপলোড করা আছে, রাসায়নিক বিক্রিয়া অধ্যায় নাম দিয়ে। অবশ্যই সেই ক্লাসগুলো আগে দেখে আসবে, তাহলে তোমাদের আর এই টপিকের উপরে সমস্যা হবে না। এরপরে দেখো, তোমাদের জন্য আমি রেখেছি হচ্ছে আদ্র বিশ্লেষণ এবং পলিমারকরণ বিক্রিয়া। ভাইয়া, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, আমরা চাইলে এটাকে টুইস্টটা দিতে পারি, কারণ কখনো কখনো প্রশ্ন চলে আসে আদ্র বিশ্লেষণ এবং পলিমারকরণ বিক্রিয়া। এই দুটোর মধ্যে থেকে তোমরা আসলে পলিমারকরণটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে। এরপর দেখো ভাইয়া, মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন হবেই, হয় গ হবে না তো বা ঘ হবে, নিশ্চিত একদম 100%। এই অধ্যায় থেকে তো একটা সৃজনশীল প্রশ্ন হবেই। সেই একটার ভিতরে হয়তো এই রেডক্স বিক্রিয়া গ অথবা ঘতে চলে আসবে, অথবা এইখান থেকে একটা গ অথবা ঘতে চলে আসবে। মোট কথা হচ্ছে এখান থেকে যদি গ হয় তাহলে এখান থেকে ঘ হবে, অথবা এখান থেকে যদি ঘ হয় তাহলে এখান থেকে গ হবে। এই অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু অবশ্যই হবে। তাহলে লা সাতেলিয়ার নীতি থেকে তোমরা কি পড়বে? তোমরা জানোই যে লা সাতেলিয়ার নীতি হচ্ছে চাপ, তাপ এবং ঘনমাত্রার প্রভাব। তো এখান থেকে আসলে ঘনমাত্রার প্রভাবটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তোমরা চাপের প্রভাব পড়বে এবং তাপের প্রভাব পড়বে। আর যদি সরাসরি প্রশ্ন চলে আসে লা সাতেলিয়ার নীতি ব্যাখ্যা করো, তাহলে তো তোমাদের চাপ, তাপ, ঘনমাত্রা তিনটোই প্রভাব ব্যাখ্যা করতে হবে। তাহলে এই যে লা সাতেলিয়ার নীতিটা খুব ভালোভাবে পড়ে নিবে। লা সাতেলিয়ার নীতিটা খুব ইজি একটা টপিক, যদি বুঝে বুঝে পড়তে পারো। এবার খেয়াল করো ভাইয়া, আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই। দেখো, এই চ্যাপ্টার থেকে মাত্র এই কয়টা টপিক পড়লে আমার বিশ্বাস এখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবে। এবার দেখো রসায়ন ও শক্তি। ভাইয়া, মনে রাখবে করোনার এই স্বল্প সময়ে অর্থাৎ শর্ট সিলেবাসের সময়ে এই যে রসায়ন ও শক্তি এই অধ্যায়টা অন্তর্ভুক্ত ছিল না। এই অধ্যায়টা যেহেতু করোনার সময় অন্তর্ভুক্ত ছিল না, তাই এবার তোমাদের ফুল সিলেবাস থাকার কারণে আমার বিশ্বাস এই চ্যাপ্টার থেকে
তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন একদম নিশ্চিত হবে ভাইয়া, একটা সৃজনশীল প্রশ্ন নিশ্চিত হবে। আমার বিশ্বাস যে এখান থেকে অবশ্যই এইবার একটা সৃজনশীল প্রশ্ন হবে। তাহলে কিভাবে প্রশ্নটা হতে পারে, এর জন্য কোন টপিকগুলো পড়তে হবে? অনেক স্টুডেন্টের কাছে এটা একটু কঠিনও লাগতে পারে, অনেকের কাছে কঠিন লাগেও। তো এখান থেকে আমি আসলে খুব সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা প্রথমত করবে হচ্ছে ডেল্টা এইচ নির্ণয়। ভাইয়া তাপ শক্তির মান নির্ণয় করতে হয়, ডেল্টা এইচ এর মানটা নির্ণয় করতে হয়। এই জায়গাতে তোমরা কিভাবে অঙ্কগুলো করবে দেখবা, তোমাদের হচ্ছে বিক্রিয়া ভাঙার প্রয়োজনীয় শক্তি, আবার বিক্রিয়া গড়তে প্রয়োজনীয় শক্তি, বা বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি, বন্ধন গড়ার প্রয়োজনীয় শক্তি, এভাবে ডেল্টা এইচ এর মানটা নির্ণয় করতে হয়। ডেল্টা এইচ এর মান নির্ণয় রিলেটেড যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে একটু বুঝে বুঝে ম্যাথমেটিক্যাল টার্মগুলো সমাধান করবে ভাইয়া। একটা দুইটা করলেই দেখবে সবগুলো তুমি পারতেছো যদি বুঝতে পারো। এবার খেয়াল করো, তোমরা করবে হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য কোষ বা তড়িৎ বিশ্লেষ্য কোষের কৌশল। এখানে তোমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে কয়েকটা আলোচনা করা আছে, সোডিয়াম ক্লোরাইড আছে, পানি আছে, এইরকম কিছু কোষ দেওয়া আছে। এরপর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে কে কাকে চার্জ মুক্ত করে। ভাইয়া এখান থেকে তোমাদের দেখতে হবে যে ধাতুর ক্ষেত্রে কে কাকে চার্জ মুক্ত করে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কে কাকে চার্জ মুক্ত করে এই টপিকটা ভালো মতো বুঝে বুঝে পড়বে। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে যে গ্যালভানিক কোষ। এখান থেকে একদম 100% প্রশ্ন হবেই গ্যালভানিক কোষ। আর এই যে এখান থেকে একটা 100% প্রশ্ন হবেই। তোমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষ বা এখান থেকে প্রশ্ন নাও হতে পারে, কিন্তু ডেল্টা এইচ গ নাম্বারে চলে আসতেই পারে, এবং ঘ নাম্বারের জন্য অবশ্যই গ্যালভানিক কোষটা খুবই গুরুত্বপূর্ণ। যদি গ্যালভানিক কোষ না আসে তাহলে এখান থেকে আসতে পারে। সুতরাং এটাও কিন্তু আমরা 99% দিয়ে রাখতেছি, খুবই গুরুত্বপূর্ণ। তবে গ্যালভানিক কোষটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ গ্যালভানিক কোষটা একটু ব্যতিক্রমধর্মী কোষ। ভাই আমরা আসলে গ্যালভানিক কোষ এমন একটা কোষ যেখানে আমরা বাহির থেকে কোনো প্রকার বিদ্যুৎ না দিয়েও বিদ্যুৎ শক্তি সেখান থেকে পাই, অর্থাৎ আমরা শুধুমাত্র বিক্রিয়ার মাধ্যমে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করব। তাই অবশ্যই গ্যালভানিক কোষটা একটু ভালোভাবে পড়বে, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এরপর দেখো এসিড ক্ষারক সমতা। ভাই আমি যদি আমার শর্ট সিলেবাসের কথা বলি বা শর্ট সাজেশনের কথা বলি, তাহলে তোমাদের এই অধ্যায়টা আমি ভিডিওতে রাখিনি। আমার যে ভিডিওতে আমি বিগত সাজেশন দিয়েছি সেই সাজেশনের ভিডিওতে আমি এসিড ক্ষারক সমতা অধ্যায়টা রাখিনি, কারণ অধ্যায়টা খুব বেশি গুরুত্বপূর্ণ না। তবুও কখনো হয়তো কিছু বোর্ডে প্রশ্ন চলে আসতেই পারে, বলা যায় না। তাই অবশ্যই তোমরা এখান থেকে কিছু টপিক পড়ে নিবে। যেমন আমি এখানে কিছু টপিক লিখে দিয়েছি, সেটা হচ্ছে যে এসিড বৃষ্টি এবং পানির ক্ষরতা, এরপর পিএইচ এবং পিওইচ রিলেটেড ম্যাথমেটিক্যাল টার্ম, কিছু পিএইচ এবং পিওইচ নির্ণয় অঙ্ক আছে কিছু, এই অঙ্কগুলো সমাধান করবে। এরপর হচ্ছে প্রশমন বিক্রিয়া, আর হচ্ছে কি পানি বিশ্লেষণ, পানি বিশুদ্ধকরণ, এই কয়েকটা টপিক। অর্থাৎ এখানে প্রশমন বিক্রিয়া আছে, এসিড ক্ষার যুক্ত হয়ে লবণ পানি উৎপন্ন হয়, আর হচ্ছে কি পানি বিশুদ্ধকরণ। এই টপিকগুলো পড়লে এখান থেকে হয়ে যাবে ভাইয়া। এরপর তোমরা পড়বে কি খনিজ সম্পদ এবং জীবাশ্ম জ্বালানি। ভাইয়া এরপরে একটা অধ্যায় ছিল, আসলে দশম একটা অধ্যায় ছিল, কিন্তু সেটা আমি রাখিনি। খনিজ সম্পদ ধাতু ও অধাতু। মনে রাখবে এই যে দশম অধ্যায়টা খনিজ সম্পদ ধাতু এবং অধাতু, এই অধ্যায়টা থেকে শুধুমাত্র এমসিকিউ বেশি চলে আসে। এইখান থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, তাই আমি অধ্যায়টা খুব একটা রাখিনি। এবার দেখো আমরা আলোচনা করব হচ্ছে খনিজ সম্পদ ও জীবাশ্ম জ্বালানি। এটার অর্থ হচ্ছে জৈব যৌগ। দেখো ভাইয়া জৈব যৌগ চ্যাপ্টারটা রসায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। জৈব যৌগ না জানলে তুমি আসলে রসায়নের অনেক কিছুই অজানা থেকে যাবে। তবে অনেক স্টুডেন্টের কাছে একটু কঠিন লাগে এই চ্যাপ্টারটা। তো আমি বলবো তোমার যদি খুব কঠিন লাগে তাহলে তুমি এই অধ্যায়টা চাইলে স্কিপ করতে পারো, কারণ এই অধ্যায়টা ছাড়াও তুমি কিন্তু অবশ্যই অবশ্যই 5টা সৃজনশীল অনায়াসেই টাচ করতে পারবে। তবুও যদি এই অধ্যায়টা পড়তে পারো তাহলে অবশ্যই পড়বে, কারণ এই অধ্যায়টা না জানলে ভাইয়া ইন্টারমিডিয়েটে যদি আবার সায়েন্স নাও তাহলে আবার বিপদে পড়বে, কারণ তোমাকে জৈব যৌগ পড়তেই হবে। খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, তাই অবশ্যই এই অধ্যায়টা পড়ার চেষ্টা করবে। এবার দেখো এই অধ্যায় থেকে তোমরা কি পড়বে। প্রথমত জৈব যৌগের নামকরণ, জৈব যৌগে কিভাবে নামকরণ করতে হয়, অর্থাৎ একটা যৌগের সংকেত দেখেই যেন তুমি বলতে পারো যৌগটার নাম কি, এগুলো তোমাদের জানতে হবে। এরপর হচ্ছে প্রস্তুতি, দেখবা অ্যালকিন প্রস্তুতি, অ্যালকাইনের প্রস্তুতি, এই যে প্রস্তুতিগুলো আছে এই প্রস্তুতিগুলো তোমরা ভালোভাবে পড়বে। এরপর দ্বিতীয়ত আমি রেখেছি হচ্ছে বিক্রিয়ার রূপান্তর। ভাইয়া এইটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, বিক্রিয়ার রূপান্তর। এই রূপান্তর আর হচ্ছে বিক্রিয়ার প্রস্তুতি, এই প্রস্তুতি আর হচ্ছে কি বিক্রিয়ার রূপান্তর, এই দুইটা টপিক বেশি আসার মতো। এখন রূপান্তরে এখানে কি আসবে, বলবে অ্যালকেন থেকে অ্যালকিনের রূপান্তর, অ্যালকিন থেকে অ্যালকাইনের রূপান্তর, অ্যালকাইন থেকে অ্যালকোহল, তারপর তোমার হচ্ছে অ্যালডিহাইড, এরপরে হচ্ছে জৈব অ্যাসিড। এই যে রূপান্তরগুলো, পারস্পরিক রূপান্তর, একটা থেকে আরেকটাতে রূপান্তর কিভাবে রূপান্তরিত হচ্ছে, এই রূপান্তরগুলো ভালোভাবে পড়ে নেবে। এখানে যে বিক্রিয়াগুলো আছে বিক্রিয়াগুলো করতে পারলে ইনশাল্লাহ এই চ্যাপ্টারের উপরে সম্পূর্ণ একটা সৃজনশীল তুমি নিশ্চিত কমন পাবে। ভাইয়া অনেক সময় হয় কি এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল তো অবশ্যই আসবে,
অনেক সময় হয় দুইটা চলে আসে। এখন দুইটা যখন করতে যাবে তখন কি করবে, এই চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড করে এই যে আমাদের জীবনের রসায়ন অর্থাৎ দ্বাদশ অধ্যায় এখান থেকে চলে আসবে। তাহলে অবশ্যই এই দুইটা অধ্যায় একটু গুরুত্ব দিয়েই পড়বে। এই অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন হতে পারে মনে রাখবা, এখান থেকে প্রশ্ন হতে পারে এই যে এই টপিকগুলোর উপরে, যেমন কাপড় কাচা সোডা, কাপড় কাচা সোডা প্রস্তুতি, এটা কিভাবে কাজ করে এইরকম। এরপরে হচ্ছে টয়লেট ক্লিনার, টয়লেট ক্লিনার একটু ভালোভাবে করে নেবে যে টয়লেট ক্লিনারটা কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে কাজ করে। এরপরে তোমরা পড়বে হচ্ছে সাবান। ভাইয়া সাবানের প্রস্তুতিটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সাবান প্রস্তুতিটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ডিটারজেন্ট, ডিটারজেন্টও মোটামুটি গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়ে নেবে। এটা কিভাবে প্রস্তুত করা হয় এবং কিভাবে কাজ করে, এটা ক্রিয়া কৌশল। এরপরে তোমরা পড়বে হচ্ছে ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার এবং কি অ্যামোনিয়া ও ইউরিয়া সারের প্রস্তুতি। ব্লিচিং পাউডার, অ্যামোনিয়া এবং ইউরিয়া সারের প্রস্তুতি, এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যামোনিয়া এবং ইউরিয়া সারের প্রস্তুতি এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। তাহলে এভাবে তোমরা যদি এই টপিকগুলো পড়তে পারো, আমার বিশ্বাস এই টপিকগুলোর বাহিরে কোনোভাবেই প্রশ্ন হবে না। বোর্ড পরীক্ষাতে এই টপিকগুলোর বাহিরে ভাইয়া কোনোভাবেই প্রশ্ন হবে না। তাই তোমরা অবশ্যই এই টপিকগুলোকে ভালোভাবে বুঝে বুঝে পড়বে, এবং এই টপিকগুলো থেকে কিভাবে সৃজনশীল প্রশ্ন আসতেছে সেটা আমি বলেই দিলাম, তবুও চেষ্টা করবে সৃজনশীল প্রশ্নগুলো বেশি বেশি সমাধান করার। তাহলে অবশ্যই তোমরা এই সামনের টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষাতে অবশ্যই ভালো কিছু করবে। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং আরো কি টাইপের তোমরা ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টসে জানাবা, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে তোমার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবা, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। ধন্যবাদ।